আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের একটি গণমাধ্যমের খবর বাংলাদেশের একটি বিশেষ পক্ষ বেশ ভাইরাল করেছে। খবরটি হচ্ছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর না করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কোন অবস্থাতেই ভারত সফর করবেন না। এই যে খবরটি ভাইরাল করা হলো, এর পেছনের উদ্দেশ্য কি, বা ওই পত্রিকাও বা কি বলছে, বা ভারতের অন্যান্য গণমাধ্যমেরা কি বলছে, প্রকৃত সত্যটা আসলে কি? ভারত বা কেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের দেশ সফর করার জন্য এতটা উদ্গ্রীব হয়ে আছে, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। সে বিষয়ে আসছি। এবং তারও আগে প্রশ্ন জাগে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ রেখে রাজনৈতিকভাবে আসলে কারা লাভবান হতে চায়? বিএনপিকে বিপদে ফেলছে কারা? তারেক রহমান সাহেবকে পেছন থেকে বারবার টেনে ধরার চেষ্টা করছে কারা? ডক্টর ইউনূস সরকারের সময় আমরা দেখেছি ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া হবে, ভারতকে হুমকি দামকি, যুদ্ধের প্রস্তুতি ইত্যাদি ইত্যাদি। কি হয়েছে? কিছু হয়েছে? বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে হিসাব করতে হবে। শুধু গলা চড়িয়ে উল্টাপাল্টা বললাম, চোখ রেখে কথা বলতে হবে, এ করতে হবে, সে করতে হবে। আমরা তো চাই সবার চোখে চোখ রেখে কথা বলতে, কিন্তু একমাত্র ভারতকে উস্কানি দিয়ে যাওয়া হচ্ছে। কারা দিচ্ছে সেটাও আমরা জানি। সেই জায়গা থেকেই বলছিলাম যে বিএনপি আসলে তার কূটনৈতিক জায়গা থেকে, বিএনপি সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারছে, নাকি দেওয়ার চেষ্টা করছে অন্য কেউ, সেই চেষ্টার মাঝে বাদ সাধছে। খবরটা সম্পর্কে একটু বলি। ভারতের একটি গণমাধ্যম দ্য ট্রিবিউন একটি খবর প্রকাশ করেছে, মানে ধরি মাছ নাচুই প্রাণী, সেটিকে আবার বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যম অনুবাদ করে ছেপেছে, সেটি ভাইরাল করা হচ্ছে। দ্য ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন না কিংবা ভারত সফরও করবেন না যতক্ষণ না দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তর না করে। এবং এই কথা নাকি গত 10 আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তখনই তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং দ্য ট্রিবিউনে বলা হচ্ছে, ভারতে আশ্রয় গ্রহণের 2 বছর পূর্তি উপলক্ষে 5 আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনেরই স্পষ্ট ফলাফল হলো ঢাকার এই নতুন কঠোর অবস্থান। আচ্ছা, এই সংবাদ সম্মেলনের আগে, এই সংবাদ সম্মেলন তো হয়েছে 5 আগস্ট, তারও সপ্তাহ দেড়েক আগে বাংলাদেশের একটি পত্রিকা তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না, মোটামুটি ধরনের একটি স্পষ্ট বার্তা দিয়ে নিউজ করেছিল কে? আমার দেশ কারা নিয়ন্ত্রণ করে, বা আমার দেশ কাদের পক্ষ হয়ে কাজ করে আসছে, সেটিও আমরা সবাই জানি। এবং সে কথাই আবার ট্রিবিউনে মোটামুটি আরেকটু অ্যাডভান্স হয়ে বলা হচ্ছে, তবে স্পষ্ট করে কিছু তারা বলেনি। তারা বলছে যে 50-50 চান্স, মানে ওরকম করা ইনফরমেশন দেওয়ার পরে বলছে যে 50-50 ভাগ নির্ভর করছে তারেক রহমানের উপরে। মানে কি বললো আমি বুঝলাম না। আচ্ছা, এবার একই দিনে 14 আগস্ট আজকেই টাইমস অফ ইন্ডিয়া তারা নিউজ করছে কি? আচ্ছা, টাইমস অফ ইন্ডিয়ার আগে একটু বলি এনডিটিভি বলছে সম্পূর্ণ বিপরীত সংবাদ। এনডিটিভি নিশ্চয়ই আরো প্রভাবশালী গণমাধ্যম ভারতের। তারা বলছে আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারত প্রস্তুতিও শুরু করেছে। প্রধানমন্ত্রী সফরের সম্ভাব্য তারিখ হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিখ হতে পারে 22 থেকে 23 আগস্ট, যা ভারতের স্বাধীনতা দিবসের ঠিক 1 সপ্তাহ পর। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তারেক রহমান ব্রিক্সের আয়োজনে যোগ দেবেন কিনা তা নিয়ে বাংলাদেশ সরকারের তরফেও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এবং প্রধানমন্ত্রীর সফরের জন্য, তারেক রহমান সফরের জন্য নীরবে হলেও নিশ্চিতভাবে প্রস্তুতি এগিয়ে চলেছে। এনডিটিভি খবর। টাইমস অফ ইন্ডিয়া তারা কি বলছে? টাইমস অফ ইন্ডিয়া বলছে, তারাও 14 আগস্ট আজকেই রিপোর্টই করেছে, তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। এটি নির্ভর করছে তার শিডিউলের উপরে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের বক্তব্যকে রেফারেন্স নিয়ে পত্রিকাটি বলছে যে প্রধানমন্ত্রীর সফর নির্ভর করছে তার শিডিউল এবং দুই দেশের সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তার উপরে। তিনি ভারত, জাপান সব দেশেই সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ কিন্তু একদিন আগেই মন্তব্য করেছেন এবং সেখানে কিন্তু শেখ হাসিনাকে ফেরানো না হলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না, এই ধরনের কোনো বক্তব্য দেননি। এবার কিছু হলে তো অবশ্যই প্রকাশ্যে বলা উচিত ছিল বা বলতো, তা কিন্তু বলেনি। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে যেদিন সাক্ষাৎ করলেন, তার আগে মিস্টার খলিলের সঙ্গেও সাক্ষাৎ করলেন, তারপরে সংবাদ সম্মেলনে কি বললেন যে তারেক রহমান মানে আমাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে মানে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু আমরা তো জানি যে এর আগে তো প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে ভারত সফরের জন্য 2 দফায়। যখন বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে শুভেচ্ছা জানালেন তারেক রহমান সাহেবকে এবং তখনই তিনি সপরিবারে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সরকার গঠন করার জন্য শপথ নিল। সেদিন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এসেছিলেন, তিনি নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র আনুষ্ঠানিকভাবে তার হাতে দিয়ে গিয়েছিলেন এবং সেই কথাই মনে করিয়ে দিয়েছেন ডক্টর খলিলের বক্তব্যের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে ডক্টর খলিলের ওই বক্তব্য তো আর ঠিক না যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়নি। হ্যাঁ, বিমস্টেকে হয়তো বিমস্টেক প্রেসিডেন্ট হিসেবে হয়তো ব্রিক্সের সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ওটা বলে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছিল যে কেন ভারতে যেতে চাচ্ছে না, একটা ইগোটিক প্রবলেম আছে বা আমাদের প্রধানমন্ত্রী যথাযথভাবে সম্মান দেয়নি, সেটা তো টিকলো না। মূল বিষয় হচ্ছে বিএনপিকে পিছন থেকে কেউ টেনে ধরার চেষ্টা করছে অথবা বিএনপি বিশেষ কোনো শক্তিকে খুশি রাখার চেষ্টা করছে ভারত বিরোধী এক ধরনের রাজনৈতিক মানসিকতার জায়গা থেকে, যে আমরা ভারতকে আগের মতন তোয়াজ করি না বা তেল দিই না, এই ধরনের বক্তব্য বাংলায় বললে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি। তো চোখে চোখ রেখে কথা বলবেন, বেশ ভালো কথা। তাহলে এটা ওটা চাওয়া হয় কেন, কাঁচামরিচ চাওয়া হয় কেন, নিজের চাওয়া হয় কেন? ভারত না হলে আমাদের কি আসা যায়? বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে কথা বলতে হবে। তাতে কেউ ভারতের দালাল বলুন আর অন্যের শত্রু বলুন, যেভাবে হোক না কেন। শুনুন, শেখ হাসিনাকে ডক্টর ইউনূস সরকারও ফেরত চেয়েছে প্রত্যর্প চুক্তির আওতায়, বিএনপি সরকারও চাইছে। বারবার বলছি, প্রত্যর্প চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, স্পষ্ট বার্তা। তার কারণ সেই প্রত্যর্প চুক্তির আওতায় শেখ হাসিনার বিষয়টি পড়ে না, তিনি সেখানে বন্দী হিসেবেও নেই এবং ভারত মনে করে যে ভারত বাংলাদেশ যেই মনে করুক না কেন যে নিজ রাষ্ট্রে আশ্রিত অন্য কোনো রাষ্ট্রের কোনো মানে আশ্রিত প্রার্থী অথবা মানে যিনি আশ্রয় নিয়েছেন তিনি যদি ওই দেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকেন বা তার বিরুদ্ধে কোনো বিচার রাজনৈতিকভাবে প্রতিহিংসার জায়গা থেকে করা হয়ে থাকে, তাকে ফেরত দেবে না। ভারত তাই মনে করছে। যাই হোক, এগুলো অনেকবার বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে ভারত কেন এত আগ্রহী হচ্ছে? যেটি বলছিলাম, ভারত কিন্তু কূটনৈতিক জায়গা থেকে ঠিক আছে, ভারত সব অপশন তারা খোলা রেখেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ভারত চায়, এটি তারা বারবার প্রমাণ করে দিচ্ছে। কিন্তু ভারতের স্বার্থ আসলে কতটুকু, বাংলাদেশের স্বার্থ আসলে কতটুকু? ভারতের স্বার্থ তো দুটি জায়গায় মাত্র। একটা হচ্ছে সীমান্ত ইস্যুতে, বাংলাদেশ ভারতের মাঝে যে
4,000 কিলোমিটারের বেশি এলাকার জুড়ে সীমান্ত রয়েছে। সেই সীমান্ত সুরক্ষা চাই, যেন জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী তাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। এটাই তো, আর কি। চীনের প্রভাব মোকাবেলা করা, চীনের প্রভাব তারা যে কোনো ভাবে মোকাবেলা করতে চাইবে বা পারবে। যুক্তরাষ্ট্র, ভারত এখানে এক। আর সীমান্ত ইস্যুতে, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে তারা যেসব জায়গা অরক্ষিত আছে বা কাঁটা তাদের বেড়া নেই, সেসব যার জন্য তারা জমি অধিগ্রহণ করেছে, কাজ শুরু করে দিয়েছে এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এমনকি 3টি গ্যারিসন করেছে ভারত বাংলাদেশ সীমান্তের উপরে। আত্মরক্ষামূলক নয়, একেবারে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এই গ্যারিসন গুলো তৈরি করা হয়েছে। আর কি করবে, কে আক্রমণ করবে ভারতের উপরে? চীন এসে আক্রমণ করবে, পাকিস্তান এসে আক্রমণ করবে, কিভাবে, কোন প্রক্রিয়ায়? এবং সেক্ষেত্রে বাংলাদেশ তখন কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশ যদি কাউকে এমন ধরনের কোন সুযোগ দেয়, আমরা বাস্তবতার ওপাশে দাঁড়িয়ে হয় আবেগের বশবর্তী হয়ে, অথবা কেবলমাত্র ভারত বিরোধী রাজনৈতিক পুঁজিকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা আমরা বলি মানে এই যে ভারত বিরোধী যারা আছেন তাদের মধ্যে যে কেউ কেউ বলেন যে পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতের দিকে তাক করতে হবে। আহা, কি সুন্দর কথা। বাকিটা আর বললাম না, সেটি হয়তো আমাদের আত্মসম্মানে লাগতে পারে। আর বাংলাদেশে যে স্বার্থগুলো রয়েছে, প্রথমত ভারতের সাথে বোঝাপড়ার ভিত্তিতে আমাদের অনেক স্বার্থ তাদের উপর নির্ভর করছে। গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের 30শে ডিসেম্বর, সেটি নবায়ন করতে হবে। বৈঠক হবে না, কিছু হবে না, আলোচনা হবে না। আর সেই চুক্তি কিভাবে নবায়ন করা হবে? বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ভারতে যে চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত যেভাবে আছে যেন সেভাবে থাকে। এতই সহজ, ভারত সেটা মেনে নেবে। আচ্ছা, তিস্তার পানি বন্টন চুক্তির বিষয় রয়েছে। 54টি অভিন্ন নদী, তিস্তা সহ, গঙ্গা সহ আমাদের পানির হিস্সার ব্যাপার রয়েছে। সেগুলো তো আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। সীমান্তে যে হত্যাকাণ্ডে বিষয়, ভারত অবশ্যই এখানে দাদাগিরি সুলভ আচরণ করছে, কিন্তু আমাদের কিন্তু আলোচনার মাধ্যমেই সব কিছুতে এগোতে হবে। যে পুরুষের ঘটনা হচ্ছে ভারতের পক্ষ থেকে, সেটিও নিশ্চয়ই আমরা বরদাস্ত করতে পারি না। কিন্তু কি করব? বারবার চোখে কথা বলবো, ব্যাস এটুকুই, তাতেই সমাধান হয়ে যাবে? তার চেয়ে বড় কথা, ভারত প্রতিবেশী রাষ্ট্র, এই রাষ্ট্রটি 3 দিক থেকে আমাদের ঘিরে আছে। এমন কোন রাষ্ট্রের সাথে বা প্রতিবেশী যে কোনো রাষ্ট্রই হোক, শত্রুতা করে কতক্ষণ টিকে থাকা যায়? ভারতেরও লাভ, আমাদেরও লাভ যদি সম্পর্কটা একটা স্থির জায়গায় যায়, ন্যায্যতার ভিত্তিতে সৃষ্টি হয়, এটা সত্য কথা। কিন্তু লাভ ক্ষতির বিষয়টা কার জন্য কতটা, সেটি আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং সংকটময় মুহূর্তে তারা যে সহযোগিতাগুলো করছে, আঞ্চলিক সরবরাহ চেইন সচল রাখতে আমরা তাদেরই তো শরণাপন্ন হচ্ছি। জ্বালানি ক্ষেত্রে বলি, ওষুধের ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে বলি। এবং যোগাযোগ, চিকিৎসা, এই বিষয়গুলো তো রয়েছেই। ভিসা মাঝখানে বন্ধ করে দিয়েছিল ভারত। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ভারত বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক, সেই জায়গা থেকে অবশ্যই একটা বৈষম্য রয়েছে। ভারতের বিশাল অঙ্কের পণ্য আমরা আমদানি করি, তার তুলনায় 10 ভাগের প্রায় 1 ভাগ হয়তো ভারতে আমরা রপ্তানি করি, সত্য কথা। কিন্তু যেটুকুই, মানে যত বেশি ভারত রপ্তানি করে থাকুক না কেন, যে পণ্যগুলো আমদানি করি সহজে এবং সস্তায় আমদানি ক্ষেত্রে ভারত ছাড়া তো ওই পণ্যগুলোর ক্ষেত্রে এখন অন্য কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত আমরা খুঁজে নিতে পারিনি, বিকল্প বাজার আমরা সন্ধান করতে পারিনি। তাহলে ঘাটতি যতই থাক না কেন, যা আমরা আমদানি করছি সেটির ক্ষেত্রে লাভ কার? এখন তাহলে আমরা গোসা করে থাকবো, রাগ করে থাকবো, আমরা দেখাবো যে
শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, নইলে আমরা কিছু করব না। মাঝখান থেকে কি হবে? বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, সে এই মাসে হোক বা 2-5 দিন আগ পরে হোক, যাবেন। তিনি নিজেও বোঝেন কি করতে হবে না করতে হবে। শুধু ওই বিশেষ শক্তি যাদের ভয়ে বিএনপি বারবার পিছপা হচ্ছে, অথবা যাদেরকে খুশি রাখার চেষ্টা করছে, তারা যে তারেক রহমানের জন্য, বিএনপি সরকারের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সে কথা নিশ্চয়ই বিএনপি জানে, আমাদেরকে মনে করিয়ে দিতে হবে না। ভালো, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, আপনাদেরকে 20 বছর আগের একটি দৃশ্যপটের কথা মনে করিয়ে দিতে চাই। 2006 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্টে বিদ্যুতের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আন্দোলনকারীদের 20 জন মানুষ, আহত হয়েছিলেন শতাধিক। বিষয়টি এই কারণেই মনে করিয়ে দিলাম যে তখন বিএনপি জামাত জোট সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আজকের যিনি পূর্ণমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব। তিনি যদিও ওই সময় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু ওই সময় পূর্ণমন্ত্রী কেউ ছিলেন না, বিধায় পুরো মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। সেই মন্ত্রী আজ কি বলছেন? মহেশখালীর মানে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে দুটি, তার একটি কারিগরি ত্রুটি কারণে বন্ধ রয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তিনি বলছেন যে আমরা কাজ করছি, কিন্তু এর বাইরে আর আসলে আমার আর কিছু করার নেই। আমি এখন গ্যাস উত্তোলনও করতে পারবো না বেশি, আবার যে গ্যাস আছে সেটিও নামাতে পারবো না। খুব সহজ সাধারণ সরল উক্তি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার এই সহজ সরল উক্তির জন্য তার সব দায় কি শেষ হয়ে যাবে? এবং এই মন্ত্রীর কথাবার্তায় আমরা কতটুকু আস্থা রাখবো, যিনি কিনা বললেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই, গ্রাম অঞ্চলে মফস্বল এলাকায় কোথাও কোথাও টানা 10 ঘন্টা বিদ্যুৎ থাকছিল না যখন তিনি ওই মন্তব্য করেন, এবং এখনো তাই। কোন কোন এলাকায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না, যার কারণে পল্লী বিদ্যুতের 80টি সমিতি, তারা মানে সমিতির কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা চেয়ে এবং স্থাপনা রক্ষা করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছে। সেখানে এই মন্ত্রী 2 দিন আগে বলে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই। তিনি অসত্য বলছেন, মিথ্যা বলছেন, না কিছু গোপন করছেন, নাকি দায় সারছেন? এই জন্য বলছিলাম সেই মন্ত্রী 2006 বা 2001 থেকে 2006 সরকারের সেই প্রতিমন্ত্রী আজকের ইনি বিদ্যুৎ মন্ত্রী। এবং সরকারের বয়স 6 মাস। যদি প্রশ্ন করি যে এই 6 মাস বা 180 দিনে তিনি কি করেছেন, মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি হিসেবে আমাদের কয়লা রয়েছে, সেই কয়লা কিভাবে উত্তোলন করা হবে, বা নতুন গ্যাস কূপ সমুদ্রবক্ষে কিভাবে খনন করা হবে, কারা করবে, কি প্রক্রিয়া টেন্ডার দেওয়া হবে, সোলার এনার্জি উৎপাদন, নিশ্চয়ই এর সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার, আমরা জানি। কিন্তু এর বাইরে কি কিছু করার ছিল না এই 6 মাসে? বিদ্যুৎ প্রতিমন্ত্রী মিস্টার অমিত সাহেব তিনিও একদিন আগে বললেন যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের রয়েছে,
কিন্তু জ্বালানি নেই। আর এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার, তার কারণ আওয়ামী লীগ সরকার মধ্য এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি। এই যে সক্ষমতার কথা বেশ দম্ভের সাথে বলছেন, গর্বের সাথে বলছেন, এই সক্ষমতা কে তৈরি করেছে? আওয়ামী লীগ 15.5 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত 30 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করে গেছে, বিদ্যুৎ প্লান্ট তৈরি করে গেছে আওয়ামী লীগই তো। কিন্তু তারা কথাবার্তা বলছে এইভাবে যে যেন 6 মাসে তারা এইটি করে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই এটি সত্য কথা, আওয়ামী লীগ কোন ধরনের মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি জ্বালানির ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকার আমাদের নিজস্ব উৎস থেকে যে গ্যাস অনুসন্ধান বা উৎপাদনের যে ব্যাপারটি, সেটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। এবং এটাও সত্য কথা যে বিদ্যুৎ খাতে অনেক মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, কিন্তু বিদ্যুৎ তো ছিল। আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছিল সেটি অবশ্য আমদানি নির্ভর ছিল, এবং যে কারণে আওয়ামী লীগের প্রতি দোষারোপ করা হচ্ছে যে তারা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি। তাহলে এই সরকার কি করছে? অবশেষে আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে, কোন সুষ্ঠু পরিকল্পনা ছিল না। তো এই সরকারও যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তির অধীনে 15 বছরের জন্য $1.5 বিলিয়ন এলএনজি আমদানি করছে, চুক্তি হয়েছে, তো সেই আমদানি নির্ভরতা জায়গা কেন? আচ্ছা, একটু সহজ করে বলি একটা সহজ উদাহরণ দিয়ে। কক্সবাজারের মহেশখালীতে যে 2টি এলএনজি টার্মিনাল রয়েছে, তার একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, সেটি এখন বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। সেটি এখন মেরামত করা হচ্ছে, এবং বিদ্যুৎ মন্ত্রী যেটিকে কেন্দ্র করে কথা বললেন যে আমাদের কিছু করার নেই সময়ের অপেক্ষা ছাড়া, অর্থাৎ এটি মেরামত করা হবে, তারপরে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। তো যদি তাই হয়, হিসাবটা মিলিয়ে দেখুন, সেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা হয় 115 মিলিয়ন ঘনফুট গ্যাস। এখন এই 115 মিলিয়ন ঘনফুট গ্যাস বা তারও বেশি কি সাশ্রয় করার বা নিশ্চয়তা বিধানের কোনো পথ ছিল না? প্রতি বছর 100 থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে, অর্থাৎ গ্যাস ভিত্তিক যেই প্ল্যান্টগুলো রয়েছে, যত বেশি পরিমাণ হবে তত বেশি উৎপাদন ক্ষমতা কমবে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেগুলো জায়গায় আনা যায় বা কিছুটা উৎপাদন সক্ষমতা বাড়ানো যায়। সরকার সেগুলো কোনো ব্যবস্থা নিয়েছে 6 মাসে? সেগুলোর উন্নয়নে বা উৎপাদন ধরে রাখার বিষয়ে কিছু করেছে? আবার প্রতিদিন গ্যাস চুরি হচ্ছে প্রতিদিন প্রায় 200 মিলিয়ন ঘনফুট, এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু সাহেব তিনি নিজেও দৃশ্যটা উচ্চারণ করলেন যে গ্যাস চুরি হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কি করা যায় আমরা দেখছি, এবং রাত গভীর হলেই ব্যাটারি চালিত রিক্সা চার্জ দেওয়া হয়। আচ্ছা, সারা দেশের যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তাতে কি পরিমাণ বিদ্যুৎ নষ্ট হয়? অবশ্যই এতে বিদ্যুৎ অপচয় হয়, কিন্তু কি পরিমাণ, যার জন্য এই বিপর্যয়, সেই উদাহরণ তিনি টেনেছেন। আর নিজের মুখে যখন বললেন যে গ্যাস চুরি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে, 6 মাস কি করেছেন? গ্যাস যে চুরি হয় সেটি তো একটা মাসুম বাচ্চাও জানে।
আপনি কি করেছেন? আপনি তো বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে এর আগে ছিলেন। এই কারণেই বলছিলাম এই ইকবাল সাহেব টাইপ দিয়ে কিছু হবে না, যার সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে 20 জন মানুষ পুলিশের গুলিতে নিহত হয় এবং যিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, একেবারে জলযন্ত্র অসত্য উচ্চারণ করেন, আমরা মিথ্যা শব্দরা উচ্চারণ করছি না তার প্রতি সম্মান রেখেই, যে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই, সেই মন্ত্রী কি অসহায়ত্ব প্রকাশ করলেন আর কি সহজ সরল উক্তি উচ্চারণ করলেন, তাতে আমাদের কিছু যায় আসে না, তাতে তার প্রতি আমাদের কোনো ধরনের কোনো আস্থাও ফেরার কথা নয়। এখন দেখতে চাই কি করেন তিনি আসলে। এবং আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে ওই সময় 2001 থেকে 2006 ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন ওই সরকার যখন ক্ষমতায় আসে 2001 সালে, তখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 3200 প্লাস মাইনাস মেগাওয়াট। আর 2006 সালে যখন বিএনপি সরকারের বিদায় ঘটে, তখন উৎপাদন সক্ষমতা দাঁড়ায় 3600 প্লাস মাইনাস মেগাওয়াট, অর্থাৎ 5 বছরে মাত্র 400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে পেরেছিলেন জাতীয় গ্রিডে, 500 পারেননি। এই সেই ব্যক্তি এখন আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাঁধে চেপে বসে আছেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।